প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমি নুসরাত আছি সাথে। আপনারা জানেন ইয়াং নাইট মূলত তরুণদের কথা বলে, তারুণ্য নিয়ে ইয়াং নাইটে আলোচনা করা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে কবি লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু দিবস ছিল এবং তিনি মারা যান। আমরা জানি সার্বজনীন এই কবি লেখক আমাদের কাছে কতটুকু জনপ্রিয় ছিল। কবির লেখা নিয়ে, কবিকে নিয়ে আমরা আলোচনা করব আজকের ইয়াং নাইটে। আমার সাথে আজ আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন আখতারুজ্জামান আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা আলোচনায় যাবার আগে কিছু পত্রিকার আজকের শিরোনাম নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কিছু শিরোনামের দিকে তাকাই। প্রথম আলোতে আজকে শিরোনামে একটি আছে, কল্যাণপুরের 9 জঙ্গির দাফনও অজ্ঞাত পরিচয়ে। মূলত আমরা জানি যে কল্যাণপুরে একটি জঙ্গিদেরকে নিয়ে যৌথ বাহিনীর একটি অপারেশন হয়েছিল। বিডি নিউজ 24.com-এ একটি শিরোনাম আছে, এবার হেরেই গেল বাংলাদেশ, যেটি আমরা জানি যে আফগানিস্তান বাংলাদেশের একটি সিরিজ হচ্ছে, ওয়ানডে সিরিজ। সেখানে আজকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে গেল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ছিল। 9 জঙ্গির খুব দুর্ভাগ্য যে তাদের লাশ নিতে কেউ এলো না। আসলে জঙ্গিদের তাদের পরিবার তাদেরকে পরিত্যক্ত করেছে। এটা এক ধরনের আমরা বলতে পারি যে জঙ্গিদের যে চর্চা, সেই চর্চাকে এক ধরনের প্রত্যাখ্যান যে করছে জাতিগতভাবে এবং তাদের নৈতিক পরাজয়। এটা কালের কণ্ঠে একটি শিরোনাম দেখছি, থেমে গেল পায়ের আওয়াজ, একটি বিশেষ লেখা। সেটি আমরা সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় যে জি, তার সেই কবিতার শিরোনাম থেকেই আসলে নেওয়া, অনুসরণ এবং অনুকরণের শিরোনামটা হয়েছে। জি। একটি ভিন্ন শিরোনাম আছে, কালের কণ্ঠে দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ। ডিএমপির ঘোষণা এসছে আজকে যে আসন্ন যে দুর্গাপূজা, সেখানে আসলে এই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে। এটা কিন্তু এক ধরনের একটা দেখা যায় যে সামাজিকভাবেই পূজার যে আনন্দটা, সেটা যেন সবার ক্ষেত্রে সমান হয়। তাছাড়া একটা ভুল বোঝাবুঝিরও বিষয় আছে। কেউ আনন্দ করে বা মজা করে কেউ একটা শব্দের বিস্ফোরণ ঘটালো, পটকা বা অন্য কিছু ফুটালো, অনেকে কিন্তু ধরে নিতে পারে যে এটা কোনো নাশকতা। বিভ্রান্তি এড়ানোর জন্য এটা বন্ধ করে দেওয়াটাই একটা সঠিক সিদ্ধান্ত বলা যায়। যে কোনো উৎসবে আসলে এই ধরনের অতিরিক্ত শব্দের আয়োজন নিষিদ্ধ থাকা উচিত। বাংলা ট্রিবিউনে একটি শিরোনাম আছে, ডিএমপির সার্ভারে ভাড়াটিয়াদের ডেটা এন্ট্রি করছেন নীলক্ষেতের ব্যবসায়ীরা। এটা আমরা জানি যে এক ধরনের, কিন্তু নীলক্ষেতের ক্ষেত্রে এ ধরনের একটা মাঝে মধ্যেই দেখা যায় এই ধরনের বিশ্ববিদ্যালয় জীবনে একটা প্রবাদ প্রচলিত ছিল যে নারীকে নর এবং নরকে নারী করা ছাড়া এমন কোনো কাজ নেই যেটা নীলক্ষেতে সম্ভব না। কোনো ধরনের নকল সার্টিফিকেট বা কোনো নকল মার্কশিট তৈরি বা কোনো মনোগ্রাম তৈরি ইত্যাদি সব কিছুতে নীলক্ষেত অত্যন্ত সিদ্ধহস্ত। সেটা অবাক করার কিছু নেই। আমরা আজকে শিরোনাম ঠিক করেছি জাগো বাহে। এই শিরোনামে আমরা আজ আলোচনা করব কবি লেখক সৈয়দ শামসুল হকের লেখনী জীবনের সব লেখা এবং তার জীবনের সমস্ত কিছু নিয়ে। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন, ফোন করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে আমাদের সাথে কথা বলুন। আখতারুজ্জামান আজাদ, আপনি একজন কবি এবং আপনি জানেন যে আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার লেখনের জীবনে বহু কিছু লিখেছেন। তিনি উপন্যাস, কবিতা থেকে শুরু করে নাটক, আমরা সব কিছুই দেখেছি যে তিনি খুব সাফল্যের সাথে লিখেছেন এবং সেই লেখা জনপ্রিয়তা পেয়েছে। একজন সব্যসাচী লেখক তিনি। আমরা জানি যে তাকে আসলে এই টাইটেল দিয়ে পরিচয় দেয়া হয়। সব্যসাচী লেখক আসলে কেন বলা হয়? সব্যসাচী আমরা ছোটবেলায় যে পড়েছিলাম যে এক কথায় প্রকাশ অংশের ছিল যে 2 হাত যা সমান চলে তিনি হচ্ছেন সব্যসাচী। লেখালেখির ক্ষেত্রে একজন ব্যক্তির হাত বা একজন ব্যক্তির মেধা যখন সমস্ত সেক্টরে চলবে, গল্প, উপন্যাস, গান রচনা, কবিতা, কাব্যনাট্য, গীতিনাট্য, প্রবন্ধ, রাজনৈতিক সমালোচনা, কলাম ইত্যাদি সমস্ত বিষয়ে যিনি স্পর্শ করবেন, সমস্ত বিষয়ে যিনি লিখবেন, তাকে সাধারণত সব্যসাচী লেখক বলা হয়। এবং বাংলা সাহিত্যের সম্ভবত প্রথম সব্যসাচী লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা কিন্তু সব্যসাচী লেখক এই জগৎটায় কিন্তু আমরা একটা শূন্যতা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্যে কে আছেন সব্যসাচী লেখক, যিনি কিনা রাজনৈতিক প্রবন্ধ লিখতেন, পত্রিকায় কলাম লিখতেন, গান লিখতেন, কাজী নজরুল ইসলাম এটা করতেন, তাকেও সব্যসাচী লেখক বলা যায়। কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা যারা তরুণ,
আমরা যারা নবীন, আমাদের জীবদ্দশায় সব্যসাচী লেখক আমরা কাকে দেখেছি? আমাদের জীবদ্দশায় বলতে গেলে আমরা একমাত্র সৈয়দ শামসুল হককেই দেখছি, যিনি এবং সব্যসাচী একই বলে সাথে পরিচিত। বলা যায় যে আমরা কিন্তু এখানে উনার যে লেখাগুলো পেয়েছি এবং আমাদের জীবদ্দশা আমরা যে লেখাগুলো পড়ছি, সেক্ষেত্রেও কিন্তু আসলে সব দিক থেকে তারুণ্যে ভরপুর একটা লেখার ছোঁয়া আমরা তার কাছ থেকে পেয়েছি এবং সব লেখার মধ্যেই কিন্তু আমরা এই বিষয়টা খুব স্পষ্ট পাই যে উনি একজন প্রবীণ লেখক, কিংবা উনার লেখা অনেক দিন ধরে আমরা পড়ছি, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের একঘেয়েমি আমরা খুঁজে পাইনি। এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কি উনারই অনন্য সৃষ্টির এক ধরনের একটা, এটা তার বিষয় বৈচিত্র্য। তিনি কখনোই নিজেকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। যেমন যারা কবিতা লেখে তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে আমি শুধু কবিতাই লিখব, যারা ছড়া লেখেন তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে আমি শুধু ছড়াই লিখব, যিনি গল্প লেখেন বা চলচ্চিত্রের জন্য গান রচনা করেন, লিরিক লেখেন, এবং যারা উনিও লিরিক লিখেছেন এবং অনেক বিখ্যাত বিখ্যাত গান অনেক ওনার দেখা লেখা। যায় যে অনেকে পাঠকের চাপেও কিংবা পত্রপত্রিকা সম্পাদকদের চাপেও দেখা যায় যে একটা সেক্টরে আবদ্ধ রাখেন নিজেকে, এবং দেখা যায় যে ওই ঘরানাটা ভেঙে তিনি বের হতে পারেন না। কিন্তু সৈয়দ শামসুল হক যেটা করেছেন, তিনি কখনো কোনো ঘরানার মধ্যে নিজেকে আটকে রাখেননি। তিনি যেমন এক হাত দিয়ে কবিতা লিখেছেন, আর এক হাতে তিনি গল্প লিখেছেন, এক হাতে তিনি চলচ্চিত্রে গান লিখেছেন, রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন, নিজের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ দেখা গেছে যে তিনি কুপমণ্ডুকতার মাধ্যমে নিজেকে কোনো একটা জায়গায়, নিজেকে একটা আবেশে, একটা বদ্ধ ঘরের মধ্যে, একটা কুয়োর মধ্যে নিজেকে কখনো আবদ্ধ রাখেননি। তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন, নিজেকে ছিটিয়ে দিয়েছেন। তিনি বৈচিত্র্যের আনয়ন ঘটেছেন, তিনি বিভিন্ন বিচিত্র বিষয় আঞ্চলিক ভাষায় তিনি কবিতা লিখেছেন, ইত্যাদির মাধ্যমে তিনি এমন একটা বিষয় বৈচিত্র্যে জন্ম দিয়েছেন যে তার প্রতি নবীন প্রবীণ শিশু যে কেউ আকৃষ্ট হতে বাধ্য। এই বিষয় বৈচিত্র্য সমৃদ্ধ মেধাটা তার মধ্যে ছিল বলেই তিনি চিরতরুণ বা চিরহরিত একজন লেখক বা সব্যসাচী লেখক হিসেবে তাকে আমরা গণ্য করতে পারি। ও হ্যাঁ, আপনি সব্যসাচী কথাটা যে বলছেন, একটা কথা অবশ্য খুব একটা কৌতুক প্রচলিত আছে যে তার প্রথমকার লেখাগুলো নাকি, আমি বলছি আবার নাকি শব্দের উপর জোর দিচ্ছি, যে প্রথমকার লেখাগুলো নাকি সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হতো, এজন্য নাকি তাকে এজনের নামে সব্যসাচী আমরা লেখক বলা সব্যসাচী হয়। পরিচয়টা অনেক পেয়েছি। তো বিভিন্ন একটা রকমের ফোন মতভেদ আছে, রয়েছে। আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে জানাচ্ছি যে দেশকে অসংখ্য ধন্যবাদ। ইয়াংদের জন্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রাণবন্ত। আমি মোহাম্মদ জনি হাসবেক গুলিকপট্টি দেওয়ানবাজার চট্টগ্রাম থেকে বলছিলাম। তো ভাই যিনি আছে আজাদ ভাই, আপনাকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং নুসরাত উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এটিএনএসকে তো বটেই, এত সুন্দর প্রোগ্রাম করে আমরা লিখি ইয়াংদের জন্য যেগুলো করে। শামসুর রহমান সৈয়দ যে বদ্ধ জিনিসগুলো সৈয়দ শামসুল হক একদিকে যাচ্ছে, আপনি তো সব দিকে গেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, উনি যে চলচ্চিত্র বা সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে চলচ্চিত্রের গানের ক্ষেত্রে যে একটা গান লিখেছিলেন উনি, হাইরে মানুষ সঙ্গীত মানুষ দুষ কথাটাতে সামঞ্জস্য রেখে ইয়াংদের জন্য এখানে কবিতা বলেন, যেগুলো জিনিস বলেন ইয়াংদের জন্য শ্রদ্ধানোর জন্য ওনার অনুপ্রেরণা এবং ইয়াংরা কিভাবে সুপথে, বর্তমানে আমাদের যে অবস্থা হচ্ছে সুপথে আসার জন্য ওনার অনুপ্রেরণা গুলো কিভাবে দিয়ে দেওয়া যাবে সেই সম্পর্কে যদি একটু বলেন। আমরা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা কি ছিল? উনার আসলে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের এই সব্যসাচী লেখকের লেখার মধ্যে কিন্তু তারুণ্য বিদ্যমান এবং প্রতিটি লেখাই অনুপ্রেরণা যোগাতে পারে। এই বিষয়টা নিয়ে কিভাবে আসলে তরুণদেরকে অনুপ্রাণিত করা যায়, এই উনি বিষয়টা যে হায়রে মানুষ রঙিন ফানুস গানটার কথা বলেছেন, সেই বিষয়ে কিন্তু আমরা পরে আলোচনায় আসবো। আমার মনে হয় আমাদের একটা আলাদা বিষয়বস্তু আছে, আমরা অন্যভাবে চালিয়ে নিতে পারি, এবং ওই গানটার ব্যাপারে আমার একটা বিস্তারিত একটা বর্ণনা আছে, সেই বিষয়ে আমরা কিন্তু বলবো, আমরা সেই বিষয়টা নিয়ে জানতে চাইবো। একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে উনার তারুণ্যে ভরপুর উনার যে লেখা, এবং আমরা জানি যে প্রবীণ লেখকদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা বিষয় থাকে যে নবীনদেরকে কখনো কখনো এক ধরনের একটা তাদের লেখাকে গণ্য না করা বা একটু অবহেলা করার দৃষ্টিভঙ্গি কখনো কখনো খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে কবি শামসুল হকের ক্ষেত্রে কখনোই কিন্তু নবীন কবিদের বা নবীন লেখকদের লেখাকে অনুপ্রেরণা দেননি, এমন কোনো ধরনের আচরণ কিন্তু তার মধ্যে খুঁজে পাওয়া যায়নি।
এই বিষয়টা কি আমরা একটু আপনার কাছে শুনতে পারি যে আপনারও অভিজ্ঞতা নিশ্চয়ই একদম যে খুঁজে পাওয়া যায়নি তা কিন্তু না। একটা তারপরে দৃষ্টান্ত বেশিরভাগ একটা ক্ষেত্রে দৃষ্টান্ত নিশ্চয়ই জানি যে হুমায়ুন আহমেদ তার একটা জীবনের মধ্যে লিখেছিলেন যে সৈয়দ শামসুল হক নাকি হুমায়ুন আহমেদকে বলেছিলেন যে আচ্ছা হুমায়ুন, তুমি তো ফর্মা মেপে মেপে লেখো, একটা উপন্যাস তুমি 5 ফর্মা 6 ফর্মার মধ্যে শেষ করো বা 8 ফর্মার মধ্যে শেষ করো, প্রকাশক তোমাকে যেভাবে ডিকটেট করেন তুমি সেভাবে কিভাবে করো ফর্মার মধ্যে। হুমায়ুন আহমেদ তখন বলেছিলেন যে হক ভাই, আপনি 14 লাইনের মধ্যে যেভাবে চতুর্দশপদী কবিতা লেখেন, 14 লাইনের মধ্যে আপনার মনোভাবটা যেভাবে আপনি প্রকাশ করেন সেভাবে আমি ফর্মা মেপে মেপে উপন্যাস লিখি, তাতে তো কোনো সমস্যা হচ্ছে না। তো একদম যে এই ধরনের কোনো কিটিমিটি ঘটনা ঘটতো এটা না তো তা না। আসলে তবে হ্যাঁ, হয়, হ্যাঁ, তিনি যে মানুষের কাজটি জীবনে করে হয়। গেছেন সৈয়দ শামসুল হক, সেটা হচ্ছে মার্জিনে মন্তব্য নামে 310 পৃষ্ঠার একটা বই লিখে গেছেন, যে বইটা হচ্ছে শুধুমাত্র তরুণ লেখকদের জন্য। আমি বলবো যে এই বইটা শুধুমাত্র সদ্যজাত বা দুগ্ধপোষ্য লেখকদের জন্য না, এটা একদম যারা বৃদ্ধ লেখক রয়েছেন, যারা নিজেদেরকে লেখক দাবি করেন, তাদের জন্য অবশ্য পাঠ্য একটা বাইবেল সমান বই হচ্ছে মার্জিনী মন্তব্য। এই বইটা তিনি শুরু করেছিলেন কিন্তু অনেক আগে, 30-40 বছর আগে। তিনি পত্রিকায় কলাম। মার্জিনী মন্তব্য নামে তিনি একটা কলাম লিখতেন, এটা ধারাবাহিক কলাম। সেটা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, যে এটা 3 শতাধিক পৃষ্ঠার একটা বই, এবং একবার যখন কোনো অলেখকও এই বইটা পড়বেন তখন তার মনে হবে যে আমি পৃথিবীর বাইরে চলে গেছি। বা একজন তরুণ লেখক বা একজন প্রৌঢ় লেখক যখন এই বইটা যখন পড়বেন তখন মনে হবে আমি বস্তুত কিছুই জানি না, আমার জ্ঞান হচ্ছে হিমাঙ্কের নিচে, আমি লেখালেখির জগতে একদমই সদ্যজাত, আমি আগে যা লিখতাম সবকিছু ভুল। অর্থাৎ এই বইটা হচ্ছে এমনই একটা মানে মন্ত্র এক আমাকে ধরনের শিক্ষা একটা দেবে, গাইডলাইনও বলা একটা যেতে গাইডলাইন পারে। বলা যায় আর কি, একটা গাইডলাইন বলা যায়। এবং আমি মনে করি যে প্রত্যেকেরই উচিত হচ্ছে এই বইটা পড়া, এবং সৈয়দ শামসুল হককে একটা মরণোত্তর ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমাদের জন্য এত বড় একটা উপকার করে গেছেন। আমরা যারা নতুন লেখক আছি, এই বইটা না পড়লে তো আমরা বুঝতেই পারতাম না যে আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কোথায়। এবং সৈয়দ শামসুল হকের লেখার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস যেমন আমরা বলছি যে আজকে আমরা যেমন কথা বলছি শুধুমাত্র উনার মৃত্যুদিনকে নিয়ে, উনি মারা গিয়েছেন বলে আমরা আজ উনাকে স্মরণ করছি, কিন্তু আসলে কিন্তু জাগতিক জীবনে উনি বেঁচে থাকবেন উনার লেখনীর মাধ্যমে, এবং উনার এত এত লেখা, এত এত অনুপ্রেরণা, সে বিষয়টা কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে না। আমরা উনার লেখার একটু ছোট্ট অংশ আপনার কাছ থেকে শুনতে চাই। একটা কবিতা যদি কিছু অংশ পড়ে শোনান, তারপর আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব। একটা ছোট্ট কবিতা, পরাণের গহীন ভেতরে নামে তার একটা কবিতার বই আছে। তিনি আঞ্চলিক ভাষায় এই বইটা লিখে গেছেন, এবং তিনি যখন প্রথমে লেখা শুরু করেছিলেন তখন অনেক বিরোধিতা আসতে পারে এই ভয়ে, এই আশঙ্কায় তিনি কিন্তু ছদ্মনামে লিখতেন। এবং তিনি যে লিখে গিয়েছেন পরাণের গহীন ভেতরে আঞ্চলিক ভাষায়, সেখানে ছোট্ট করে যদি বলি, যদি এটা আবৃত্তি করে শোনাই। জি, একটু শুনতে আমি চাই। কার কাছে গিয়ে জিগামো, সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা শোয়, ঘরের বিছন নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়, অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে, এত শুকনো পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি। মানুষ এমনভাবে বদলায়া যায়, কেন যায়, পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার, সাধের পিনিস কেন রংচটা রোদ্দুরে শুকায়, সিন্ধুর মতির মেলা হয় কেন বিরান পাথার। মানুষ এমন, তো একবার বাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমি নুসরাত আছির সাথে কথা বলছি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেছেন গতকালকে, তার স্মরণে আমরা কথা বলছি জাগো বাহে শিরোনামে। আমার সাথে আজ স্টুডিওতে আলোচনা করছেন কবি আখতারুজ্জামান আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। যে আলোচনাটা করছিলাম লেখক সৈয়দ শামসুল হকের লেখনী নিয়ে, তার লেখা আমরা দেখছি যে তার বিভিন্ন ধরনের লেখা সমাদৃত আছে, এবং আমরা জানি যে
পাঠকদের মধ্যে তার যে এক ধরনের একটা জনপ্রিয়তা, তার লেখার সমাবেশটা আমরা অনেক বেশি মাত্রায় দেখছি। সেখান থেকে আপনি একজন কবি, নবীন কবি হিসেবে আপনিও নিশ্চয়ই লিখতে গিয়ে তার লেখার এক ধরনের একটা প্রভাব আপনার লেখার মধ্যে পেয়েছেন। আপনার লেখায় কবির লেখার ছায়া কতটুকু আছে বলে আপনি মনে করছেন? আমার রচিত কবিতাগুলোর মধ্যে আমার সবচাইতে বেশি পরিচিত বা সবচাইতে বেশি বিখ্যাত কবিতার নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস কবিতাটা শুরুটা হচ্ছে এরকম যে আমি কখনোই কারো প্রিয় হতে পারি না, ঘরে না বাইরে, না বাইরে না ভিতরে। শেষে দুটো লাইন হচ্ছে এরকম যে তোষামোদে জন প্রিয় হয় সবার পৃথিবীর পরিহাসে, তোষামোদ নেই রন্ধ্রে আমার লিখে রেখো ইতিহাসে। কবিতাটা লিখেছিলাম আমি 2011 সালে। 2011 সালে জাতীয় কবিতা উৎসবে ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সেটার উদ্বোধক ছিলেন সৈয়দ শামসুল হক। তাকে যখন আমি প্রথম দেখি জীবনে, প্রথম দেখার পরে আমার মাথায় এসেছিল তার একটা লাইন, মানে তার চেহারাটা আমি দেখছি আর তার রচিত একটা পংক্তি আমার মানসপটে ভেসে উঠছে। সেই পংক্তিটা হচ্ছে যে আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। তো আমার মাথার মধ্যে এই লাইনটা গেঁথে গেল। তার চেহারা দেখার পরে লাইনটা আমার আরও বেশি গেঁথে গেল। এবং আমি যখন জুন মাসে যখন ইতিহাস কবিতাটা যখন লিখলাম, তখন কবিতাটার শেষ লাইন ছিল এরকম যে তোষামোদে জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস, তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। অর্থাৎ তার যে ওই আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই বাক্যটা আমার কবিতার মধ্যে ঢুকে গিয়েছিল। এক ধরনের একটা অনুপ্রেরণাও পেয়েছিলেন আপনি তার পরবর্তীতে লেখা অবশ্য থেকে। আমি ওই বাক্যটা পরিবর্তন করেছি এবং যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে যুদ্ধাপরাধ বিচার মঞ্চ নামে একটা মঞ্চ হতো। সেখানে প্রতিদিন আমি 3-4টা করে কবিতা পড়তাম। এর মধ্যে একটা অবশ্যম্ভাবী কবিতা ছিল হচ্ছে নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন এই অবস্থা। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন কাল ঘুম নেমে আসে সোনার বাংলায়, বা নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ সে যায় দালালের আল খেলে। এই লাইনগুলো, এই বাক্যগুলো যখন আমি উচ্চারণ করতাম, আবার আমার আপাদমস্তক বিদ্যুৎ খেলে যেত। আমি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হতাম, আমি যেন অন্য একটা জগতে চলে যেতাম, আমি নুরুল দিনের জগতে চলে যেতাম। নুরুল দিন নামে বাস্তবে সম্ভবত কেউ নেই, এটা একটা বিমূর্ত একজন ব্যক্তি, এটা একটা সেই কল্পিত একজন চরিত্রকে ব্যক্তি। আপনি আমি সেই চরিত্রের মধ্যে ধারণ ঢুকে করতেন যেতাম, এক মনে হতো ধরনের। আমি নুরুল দিন। আমি যখন সেই বাক্যটা, আমি যখন কবিতার শেষে আমি যখন আবৃত্তি করতাম যে আবার একদিন নুরুল দিন আসবে বাংলায়, আবার একদিন নুরুল দিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই, এই সবাইটা বলে আমি যখন টান দিতাম, তখন আমি এই গ্রহে থাকতাম না, এই গ্রহের বাইরে চলে যেতাম। ওই আবৃত্তি করে যখন বাসায় ফিরতাম, তখন মনে হতো যে এই গোছের আমি কিছু একটা লিখব। তিনি আমার মধ্যে যে দ্রোহের যে বীজটা রোপণ করে দিয়েছেন, সেই বীজটা কিন্তু এখনো পর্যন্ত আছে এবং আমার বিভিন্ন লেখায় কিন্তু এর একটা প্রভাব সুস্পষ্টভাবে বিদ্যমান। এটা আমি অস্বীকার করার কোনো উপায় নেই। আমার লেখার মধ্যে তার রচনার একটা প্রভাব রয়েছে। এবং তার রচনায় আমরা এক ধরনের কিন্তু বিষয়টা দেখি, এই যে যেটা বললাম যে তারুণ্যের একটা ছোঁয়া, এক ধরনের সমসাময়িক একটা বিষয়কে আমরা সব সময় তার লেখার মধ্যে খুঁজে পেয়েছি। এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? এই যে আমি একটা স্ক্রিনশট থেকে আমি পড়ছি, একটা স্ক্রিনশট হচ্ছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। শকুন এই সোনার বাংলায় কখন আসেনি? সেই ব্রিটিশদের আমলে এসেছে, সেই পাকিস্তান আমলে এসেছে। এখনো কিন্তু বিভিন্ন বহিঃশক্তি কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু না গলাতে চায়। অর্থাৎ এই বাক্যটা কিন্তু এখনো পর্যন্ত সমসাময়িক। এক ধরনের একটা রূপক হিসেবে একটা উনি রূপক সব হিসেবে সময় কিন্তু নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। দালাল কোন যুগে না ছিল? দালালের আলখেল্লা, এখানে আলখেল্লা বলতে কিন্তু রাজাকারদের ওই বড় বড় আলখেল্লা বোঝানো হয়েছে। দালালের আলখেল্লা, সেটা এখনো পর্যন্ত কিন্তু সেই যুদ্ধাপরাধীদের একটা আস্ফলন কিন্তু আমাদের দেশে রয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। এটা খুবই সাধারণ একটা কথা যে স্বপ্ন লুট হয়ে যায়, যে কারোর স্বপ্ন লুট হতে পারে, কারো চাকরি না হলে সেটাও স্বপ্ন লুট হয়ে যায়। আবার নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বিভিন্ন আইন পাশ হচ্ছে কিন্তু এখন, সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য আইন হচ্ছে, সংবাদপত্র নিয়ন্ত্রণ মানে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কিছু একটা করা হচ্ছে। কণ্ঠরোধ মুক্ত চিন্তায় সবসময় এক ছিল, ধরনের একটা এখনো এক ধরনের কণ্ঠের উপরে কিন্তু এক ধরনের একটা সীমাবদ্ধতা আছে। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, এই আমারই দেহ থেকে রক্ত ঝরে যায়। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আপনি লক্ষ্য করলে দেখবেন যে 1 জুলাইয়ের আগ পর্যন্ত দেশে টার্গেট কিলিং কীরকম ছিল। ব্লগার, লেখক, কবি, শিক্ষক, এমনকি মুদি দোকানদার, এবং আমরা পাদ্রী, সেটা পুরোহিত, 71-এও দেখেছি, আমরা সেটা এখনো দেখছি, এখনো সেই ধারাটা রয়েছে। বিষয়টা এবং আমার এই স্বাধীন বাংলাদেশে যে আবার 14ই ডিসেম্বরে আবির্ভাব ঘটবে, এটা কিন্তু একজন কবির পক্ষে এই অ্যান্টিসিপেশনটা সম্ভব।
সৈয়দ শামসুল হক বলে গেছেন, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এখনো কিন্তু আমাদের দেহ থেকে রক্ত ঝরছে। যে গোষ্ঠীটা ৭১ সালে আমাদের দেহ থেকে রক্ত ঝরিয়েছিল, সেই একই গোষ্ঠী কিন্তু এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরাবার চেষ্টা করছে, রক্ত ঝরাচ্ছে। হয়তো কিছুদিনের জন্য তারা বন্ধ আছে রক্ত ঝরার প্রবণতা। এবং অর্থাৎ আশা দেখা করতে যাচ্ছে পারি যে সেটা সেই পরবর্তীতে বন্ধ নুরুল দিনের থাকবে। সেই কবিতাটা তিনি কবে লিখেছিলেন? নিশ্চয়ই এখন থেকে অনেক আগে, বেশ কয়েক যুগ আগে। আজও পর্যন্ত সেই কবিতাটা সমসাময়িক, কন্টেম্পোরারি হিসেবে আমরা এটাকে কিন্তু বিবেচনা করতে পারি। একজন কবি যে কতটা দূরদ্রষ্টা হতে পারেন, একটা কবিতার একটা স্তবক দিয়ে বোঝা যায় যে কতটা দূরদর্শী হতে পারেন একজন কবি। এবং আমরা জানি প্রতিটি সৃষ্টিশীল রচনায় কিন্তু উনার পদচারণা ছিল রয়েছে। আমরা দেখেছি উনি কবিতা থেকে শুরু করে উনি চলচ্চিত্রে গান পর্যন্ত লিখেছেন এবং গানগুলো বেশ বিখ্যাত হয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। একজন কবি যখন চলচ্চিত্রে গান লিখতে যান এবং আমরা উনার সেই ছেলেবেলা থেকে আমরা বলতে পারি যে কৈশোর থেকে চলচ্চিত্র জগতের প্রতি উনার যে আগ্রহ ছিল, সেই জায়গাটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং ৫১ সালে উনি বোম্বে পালিয়ে গিয়েছেন। সেটাই, উনি বোম্বেতে পালিয়ে গিয়েছেন এবং চলচ্চিত্রের ৫১ সাথে সালে। যুক্ত হয়েছেন। চলচ্চিত্রের সাথে যুক্ত হয়ে তিনি চলচ্চিত্রে গান রচনা করেছেন। একজন কবির ক্ষেত্রে চলচ্চিত্রে গান রচনা করা বা চলচ্চিত্রের ভেতরে যে সম্পৃক্ত হওয়ার বিষয়টা, এটা আসলে কতটুকু তাকে গ্রহণযোগ্যতা দেয় বা কোনো ধরনের কি মনে হয় যে এটার মাধ্যমে উনি কোনো ধরনের সমালোচনার মধ্যে চলে যেতে পারেন বিভিন্ন বা রকমের চলেও সমালোচনার সম্মুখীন এসেছেন হতে উনি? হয়। যেমন আমি নিজে যখন চলচ্চিত্রের জন্য আমি যখন প্রথম গান লিখেছি বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দিলাম, অনেকে আমাকে বলল যে আপনি কবিতা ছেড়ে চলচ্চিত্রের নাম লিখেছেন, আপনি কবিতা ছেড়ে বাংলা সিনেমায় নাম লিখেছেন। বাংলা সিনেমা জিনিসটা মানে কি? এক ধরনের একটা তাচ্ছিল্যতা বাংলা কিন্তু সিনেমা চলে জিনিসটা কি? আসছে আমরা আপনার কেন ক্ষেত্রে। ভুলে যাই যে প্রত্যেকটা সার্থক কবিতা হচ্ছে এক একটা গান, আর প্রত্যেকটা গান হচ্ছে এক একটা কবিতা। কবিতা যা, গান কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। আমি গান লিখছি কার জন্য? গানটাতে ভিজুয়ালাইজ করতে হবে। গানটা যে ভিজুয়ালাইজ করে সে কি? সে নায়ক নায়িকা, তাকে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আমি যেমন আমার মাথা থেকে লিখছি, আমার ব্রেন থেকে লিখছি, আমি কিন্তু পর্দায় নায়ক নায়িকার কণ্ঠে কিন্তু ওটা দেখতে পাচ্ছি। ওই গানটা কে লিখছেন? ওই গানটা তো কোনো গীতিকার লিখছেন। প্রত্যেক গীতিকারই তো একজন কবি। তো দেখা যায় যে আমাদের মধ্যে আমরা আসলে চলচ্চিত্রর গান এবং আমরা একজন কবি যখন চলচ্চিত্রের গান লিখতে যান তখন আমরা অনেক সময় মেলাতে পারি না বিষয়টা কেমন হচ্ছে। একজন কবির হাতে যখন চলচ্চিত্র পড়বে, একজন কবি যখন চলচ্চিত্রের গান লিখবেন, একজন কবি যখন চলচ্চিত্রের জন্য লিরিক লিখবেন, প্লেব্যাক সিঙ্গাররা তারা বেশি অনুপ্রাণিত হবেন। কিভাবে অনুপ্রাণিত হবেন? একজন প্রতিষ্ঠিত কবির রচিত গান একজন অখ্যাত গীতিকারের বা একজন বিখ্যাত গীতিকারের রচিত গানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। একজন প্রতিষ্ঠিত কবির রচিত গানের মধ্যে যে ঝংকার রয়েছে, যে ছন্দের খেলা রয়েছে, একজন সাধারণ গীতিকারের রচিত গানের মধ্যে সেই ঝংকারটা বা সেই উন্মাদনাটা থাকে না। আমি আপনাকে কিছু গানের আমি নাম বলি এক লাইন করে, যে তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে, ভালোবাসবে বলে শুধু মোরে। এই যে সুতরাং সিনেমার জন্য তিনি যে গানটা লিখেছিলেন, এই গানটা কিন্তু আমরা সবাই জানি। আবার যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও, এই যে গানটা শাহনাজ রহমতুল্লাহ সম্ভবত গানটা লিখেছে, মানে গানটা গেয়েছিলেন। এবং এই গানটা লিখেছিলেন কিন্তু সৈয়দ শামসুল হক, আমরা অনেক জানিই না। তারপর ময়নামতি ছবিতে বশির আহমেদের কণ্ঠে যে একটা গান ছিল, যে অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, এই গানটাও সৈয়দ শামসুল হকের। সবচাইতে বড় কথা, আলম খানের সুরে এবং অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে, যে গানটার জন্য অ্যান্ড্রু কিশোর প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সৈয়দ শামসুল হকের বিদায় উপলক্ষে এই গানটা ব্যবহারও করেছেন, যে হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। এই গানটা কার লেখা? এই গানটাও সৈয়দ শামসুল হকের লেখা। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য, সেই গানটা রচনার পেছনে তার সময় লেগেছে ৩ মাস। গানের প্রথম অংশটুকু লিখে তিনি আলম খানকে দিয়েছেন আজ, এবং তার ৩ মাস পরে আলম খানকে তিনি বাকি অংশটুকু দিয়েছেন। অর্থাৎ ৩ মাস ধরে একটা সন্তানের মতো তিনি এটা গান রচনা করেছেন, এবং এখন আমরা সেই গানটা মুখে মুখে গাইছি। কষ্ট করে একজন এখনো কবি পর্যন্ত যখন এই গানটা কিন্তু আজও সেই পর্যন্ত মাত্রাই চিরসবুজ। জনপ্রিয়। এবং সবচাইতে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আরেকটা খুব চমৎকার গান, রোমান্টিক গান, আমরা জানি না যে এটা কার লেখা। সেটা হচ্ছে যে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, সে কথা ভুলো না, তুমি যে তোমার তুলনা। এত চমৎকার যে একটা রোমাঞ্চময় বা একটা রোমান্টিক গান কার কলম থেকে বের হয়েছে? সৈয়দ শামসুল হকের কলম থেকে। তিনি অন্য কিছু না করে তিনি যদি গানও লিখতেন,
তাহলে তিনি আমরা আসলে কবিতা গীতিকার আর হিসেবে অমর হয়ে গানের থাকতেন। লিরিক্সকে ভিন্ন জায়গাতে না দেখে আমরা বলতে পারি এটা কিন্তু কবিরই এক ধরনের সৃষ্টি। কবি ওখানে হাতে হাত ধরে চলে, জি, সমান্তরাল কবি ওখানেই আসলে সৃষ্টি করেছেন তার লেখা, তার শব্দগুলোকে জুড়ে জুড়ে এক ধরনের একটা কবিতাই সৃষ্টি করেছেন। ওটা এক ধরনের কবিতা, এবং সেখানে সুর দিলে আসলে একটা শুধুমাত্র ভিন্ন মাত্রা একটা যোগ ভিন্ন হয়। মাত্রা। এবং কবি সেখানে আসলে কবি হিসেবেই ছিলেন। কবি হিসেবেই গানের ছিলেন। লিরিক হয়েছে কিনা বা গানের ক্ষেত্রে সে চিন্তা গীতিকার তিনি হয়েছেন কখনো কিনা করেন উনি নাই। আলাদা হিসেবে কিন্তু কোনো সত্তা ছিলেন না। তবে তিনি দুঃখ করে বলেছিলেন যে কেন আমি কণ্ঠে গান ধারণ করলাম না। আমি যদি কণ্ঠে গান ধারণ করতে পারতাম, আমি যদি কণ্ঠশিল্পী হতে পারতাম, আমার রচনাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেত। কবিরও কিন্তু আক্ষেপ থাকে। আসলে যারা কবি তারা আসলে খুব একটা ভালো গাইতে পারেন না, তাদের কণ্ঠস্বর অনেক সময় ভালো হয় না, আক্ষেপ থেকে যায় মানুষের মধ্যে। কিছু কিছু আক্ষেপ তো থাকবেন, কিন্তু এক ধরনের সব পেলে নষ্ট জীবন। এক ধরনের একটা প্রাপ্তি কিন্তু উনি ওনার জীবদ্দশায় পেয়ে গেছেন। গেছেন। আমরা বলতে পারি উনি যেভাবে উনি পাঠকদের কাছে সমাদৃত ছিলেন, একই সাথে কিন্তু রাষ্ট্রীয়ভাবে উনি স্বীকৃতি পেয়েছেন এবং সব ধরনের পদক উনি উনার ঘরে তুলতে এমন পেরেছেন। কোনো বাংলাদেশের পদক নেই যেটা তিনি পান। সেটা আমরা এক ধরনের বলতে পারি যে উনার ক্ষেত্রে উনার জীবদ্দশায় উনি একটা যে মজার তথ্য স্বীকৃতিটা আপনাকে পেয়ে দিয়ে রাখি, গেছেন। তিনি বাংলা একাডেমি পদক পেয়েছিলেন 29 বছর বয়সে। এত কম বয়সে কেউ এর আগে পায়নি। কখনো কেউ এটাও বাংলা এক একাডেমি পদক ধরনের পায়নি। একটা মাত্র 29 বছর অনন্য বয়সে, আমার জানুয়ারি মাসে বয়স পূরণ হবে 29। আমি তো স্বপ্নেও চিন্তা করতে পারি না যে আমি এই ধরনের কোনো পদক পাবো, কিন্তু আমারই এই বয়সী দৃষ্টান্তটা একজন তরুণ বাংলাদেশে উনিই তিনি রেখেছেন। বাংলা একাডেমি পদক পেয়ে গেছেন সবচেয়ে কম বয়সে। এটা তো ভাবতেই আমার গায়ের মধ্যে জ্বর চলে আসে যে কিভাবে এটা সম্ভব ছিল। আমাদের সময় আসলে একেবারে শেষ দিকে চলে এসেছে। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে একটা কবিতা শুনতে শুনতে, কবির লেখা একটা কবিতা শুনতে শুনতে আমরা আজকে চলে যাব ইয়াং নাইটের এই আয়োজন থেকে। প্রিয় দর্শক, আজ কবির মৃত্যুদিনকে স্মরণ করে আমরা কবির লেখাকে, কবির রচনাকে স্মরণ করলাম। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তিনি মরেও আসলে আমাদের মাঝে থেকে মরে যাননি। তিনি সবসময় ওনার লেখা দিয়ে আমাদের মাঝে জীবিত থাকবেন এবং সবসময় বেঁচে থাকবেন। আমরা তার একটি কবিতা কবি আখতারুজ্জামান আজাদের কণ্ঠে শুনতে শুনতে ঘরে চলে যাই। শুভরাত্রি। আমি আবৃত্তি করছি তার আমার পরিচয় কবিতাটি, কিন্তু মাঝখান থেকে আমি একটা প্যারা বাদ দিয়ে দেব সময় স্বল্পতার জন্য। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছরে চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির